শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। এ নিয়ে বিস্তারিত জানাতে দর্শক যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, যেমনটি আপনি এর আগে জানিয়েছিলেন, বৃষ্টি থামছে না, পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। আর আশ্রয় কেন্দ্র পানি উঠেছে কিনা, কি অবস্থা জানাবেন? লিনিয়া, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের শান্তিবাগ এলাকা, যে এলাকায় আসলে পানিতে তলিয়ে গেছে। আপনার আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় শতাধিক ঘর বাড়ি আছে এখানে। তবে এই সবগুলো বাড়িঘরের নিচতলায় কিন্তু প্রচুর পরিমাণ পানি এবং হাঁটু পরিমাণ পানি প্রবেশ করেছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এটি আতঙ্কের বিষয় হচ্ছে সুনামগঞ্জে নদীর পানি কমলেও হাওরের পানি প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা হচ্ছে এটি আসলে যে সিলেটের যে বন্যার পানি, সেটি সিলেট থেকে হাওর হয়ে এদিকে বিপরীত দিক দিয়ে আসছে, যার কারণে আসলে হাওরে আচমকা এই পানি বৃদ্ধি পাচ্ছে। এবং এই হাওরে পানি বৃদ্ধি পাওয়ার কারণে আসলে যে বুড়িস্থল, হাসন বাহার এবং হাসননগর, এরপরে হচ্ছে আপনার এই মরাটিলা সহ শান্তিবাগ সহ হাজিপাড়া সবগুলো এলাকার কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষজন আতঙ্কে আছেন। এইভাবে যদি পানি বৃদ্ধি হতে থাকে তাহলে হয়তো বড় ধরনের দুর্ভোগ তাদের পোহাতে হবে। তবে জেলা প্রশাসন বলছে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা সুনামগঞ্জে নেই। ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত কমে যায় এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত কমে যায় তাহলে হয়তো এই পানিও নেমে যাবে। এবং আমরা কথা বলেছিলাম আরও জেলা প্রশাসনের সাথে, তারা বলছেন যে সুনামগঞ্জে তারা এখন পর্যন্ত 516টি আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে। এবং যারা যারা বন্যার পানিতে আটকে গেছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এবং দিরাইয়ে আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, দিরাইয়ে গত 24 ঘন্টায় 24 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি নতুন করে প্লাবিত হয়েছে আসলে আজকে দিরাই উপজেলা। এবং বাকি যে তাহিরপুর, বিশ্বম্বরপুর, দোয়ারা, ছাতক, মধ্যনগর, ধনুপাশা সহ বেশ কয়েকটি উপজেলায় সুনামগঞ্জে এখন প্লাবিত আছে। নিম্নাঞ্চলের সড়কগুলো প্লাবিত হয়ে জেলা শহরের সাথে অনেকগুলো উপজেলারই সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। তো সব মিলে আসলে সুনামগঞ্জের ভালো কোনো খবর এখন নেই। লিনিয়া, এই আসলে সুনামগঞ্জের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে। মেহেদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি। তিস্তার পানি বাড়ায় আতঙ্ক বাড়ছে লালমনিরহাটে নদী তীরবর্তী মানুষদের মাঝে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, তিস্তার পানি বেড়েছে কিনা এই বিষয়টি জানাবেন, আর কি অবস্থা এই মুহূর্তে দেখছেন সেটিও জানাবেন। দর্শক, আমরা সংযোগটির জন্য অপেক্ষা করছি এই মুহূর্তে। লালমনিরহাটের তিস্তায় কিন্তু গত 3 দিনের ভারী বৃষ্টিপাত এবং উজানের যে ঢল, সেই উজানের ঢলের কারণে তিস্তা সহ আজ দুধকুমার এবং ধরলা নদীর পানি আকস্মিক বৃদ্ধি পেয়েছে। এবং এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে তিস্তার যে নিম্নবর্তী চরাঞ্চলগুলো রয়েছে এবং নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে পানি প্রবেশ করে সাময়িক ভোগান্তির সৃষ্টি করেছে এই অঞ্চলের বাসিন্দাদের। এছাড়া কিন্তু এই অঞ্চলে যে নিম্নাঞ্চল ফসল রয়েছে সেই ফসলগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বাদাম, ধান, যে ধানগুলো কিন্তু কৃষকরা কয়েকদিন পরেই কেটে তাদের ঘরে তুলতো, সেই ধানগুলোর কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। আসলে লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ পয়েন্ট রয়েছে, আমরা আজকে সকাল 9টায় খবর নিয়ে দেখেছি তিস্তা ব্যারেজ পয়েন্টের 23 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে ব্যারেজ পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও তিস্তার যে চরাঞ্চলগুলো রয়েছে এবং নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কাল সকাল থেকে পানি প্রবেশ
করেছে এবং এই অঞ্চলের যে বাসিন্দারা রয়েছে তাদের যে খাবার থেকে শুরু করে জীবিকা নির্বাহের জন্য সকল কাজে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এছাড়া কিন্তু গত দুদিন এই অঞ্চলে বিদ্যুৎ না থাকার কারণেও আরও একটি ভোগান্তি দেখা দিয়েছে। মোবাইলের নেটওয়ার্ক থেকে শুরু করে তাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু একদম ভেঙে পড়েছে। আসলে গ্রামীণ যে ছোট ছোট রাস্তাগুলো রয়েছে সেই ছোট ছোট রাস্তাগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। এতে কিন্তু অনেক ছোট ছোট যে রাস্তাগুলো রয়েছে সেগুলোর ক্ষতিও হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের মহিষকোচায়। আমি আমার পাশেই এই স্থানীয় যে বাসিন্দা তারা রয়েছেন এবং তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে গত দুদিনের যে বৃষ্টি সেই কারণে কি কি ক্ষতি হয়েছে এবং ভোগান্তি আসলে কিরকম হয়েছে। আসলে আরো একটি বিষয়, সীমার পানি উপর দিয়ে বয়ে যাচ্ছে। আসলে গত দুদিনে তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করার কারণে কি কি সমস্যা হয়েছে? প্রধান যে সমস্যাটি হয়েছে, এগুলো কৃষি প্রধান এলাকা। আমাদের ভুট্টা চাষ করেছি, বিশেষ করে যে জমিগুলোতে নতুন করে মানে বীজতলা এখনো ধান, আরো তো 5-7 দিন পরেই কৃষকরা ধান ঘরে তুলতে পারতো, সেই ধানগুলো বিশাল একটা ক্ষতির সম্মুখীন হয়েছে, এটা আমাদের ধারণা। আর আমাদের মাধ্যমে, দেশ টিভির মাধ্যমে, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার যে ঘোষণা, এই মানে যে সংসদ চলতেছে অধিবেশন, এই অধিবেশনে উনি ঘোষণা দিয়েছেন আমাদের এই তিস্তা নদীর যে মহাপরিকল্পনা, আমরা মানুষ এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে এই অত্র এলাকার কোটি কোটি মানুষ এটার উপকার পাবে এবং আমরা যে প্রায় বিভিন্ন ধরনের এই বন্যায় ক্ষতিগ্রস্তের সম্মুখীন হই, বিশেষ করে এই কৃষি পণ্য যেগুলো ধান, বাদাম, ভুট্টা, এগুলো থেকে আমরা রক্ষা পাবে এই এলাকার কৃষক। যার কারণে আমাদের এখানে যে কিছুদিন আগে বলতে উত্তরাঞ্চলে জামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তিস্তার পানি বাড়ে আতঙ্ক বাড়ছে লালমনিরহাটের নদী তীরবর্তী মানুষদের মাঝে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত হয়েছে কমপক্ষে 9 জন। আরো জানাতে এ বিষয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, এই বিষয়ে কি তথ্য আছে সর্বশেষ জানাবেন? হ্যাঁ লিনিয়া, এখন পর্যন্ত আমাদের কাছে 9 জনের মৃত্যুর খবর রয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি এখনো পর্যন্ত আরো বেশ কয়েকজন হয়তো মাটি চাপায় রয়েছে এবং এখানে একজন বাংলাদেশিও রয়েছে, সে স্কুল ছাত্র বলে আমরা জানতে পেরেছি এবং সেটি হচ্ছে ক্যাম্প 14-র পাশাপাশি থাইংখালী ইউনিয়নে। এবং আরো যে দুটি ক্যাম্পে এই ঘটনাটি ঘটেছে, একটি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প 14 নম্বর ক্যাম্প এবং 10 নম্বর ক্যাম্প এবং আরেকটি হচ্ছে গিয়ে উখিয়া ক্যাম্পে। অর্থাৎ মোট 3টি ঘটনায় পৃথকভাবে 9 জনের মৃত্যু হয়েছে। আমরা প্রতিমধ্যেই রয়েছি, আমরা হয়তো সেখানে গিয়ে দর্শকদেরকে সর্বশেষ সার্বিক তথ্য দিতে পারবো। তবে এখানে একটু জানিয়ে রাখি, উখিয়া এবং টেকনাফের যে সকল রোহিঙ্গা ক্যাম্প আসলে অবস্থিত, প্রায় প্রতিটি ক্যাম্পেই পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই সব রোহিঙ্গারা সেখানে বসবাস করে থাকেন এবং যে কোনো সময় ভারী বৃষ্টিপাত হলেই সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং এর আগেও বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনায় সেখানে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছে। আমরা এই মৃত্যুর সংখ্যাটি নিয়ে সর্বশেষ আসলে সরকারি বিভিন্ন সংস্থায় খোঁজ করবার চেষ্টা করেছি। সর্বশেষ উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন এই 9 জনের খবরটি এবং তিনিও বলছেন, তিনিও প্রতিমধ্যেই রয়েছেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং
এই যে রোহিঙ্গা ক্যাম্পগুলো যে ঘটনাগুলো এই 3টি ঘটনা ঘটেছে 3টি ঘটনায় একদম মাটি চাপা পড়ে পাহাড় একদম তাদের যে বসতঘর সেই বসতঘরে পড়ে এই ঘটনাগুলো ঘটেছে। তো লিনি আমার কাছে এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। আমরা সর্বশেষ তথ্য উখিয়া থেকে জানানোর চেষ্টা করব। সৌরভ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত হয়েছে কমপক্ষে 9 জন। এই বিষয়ে বিস্তারিত জানছিলাম সৌরভ দেবের কাছ থেকে। চামড়া বেচা কেনার খবর জানাতে দর্শক ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ইলিয়াস, এবার তো চামড়া ব্যবসায় মৌসুমী ব্যবসায়ীরা সুবিধা করতে পারেননি, লোকসানের মুখে পড়েন তারা। কি বলছেন এই বিষয়ে ব্যবসায়ীরা, বিস্তারিত জানাবেন। ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন দুদিনেই কিন্তু মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কিনেছেন আড়তদাররা, অর্থাৎ মৌসুমী ব্যবসায়ী এবং খরিয়া ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে তারা কিন্তু অনেকটাই লোকসানের মধ্যে তাদের চামড়া সেটি কিন্তু বিক্রি করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ সরকার যে দাম নির্ধারিত করেছিল সেই দামে কিন্তু তারা আসলে চামড়া কিনে বিক্রি করতে পারেননি, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আড়তদার যারা আছেন এবং আড়তদারের পাশাপাশি মৌসুমী ব্যবসায়ীরাও কিন্তু যারা চামড়া বিক্রি করে যারা চামড়া ক্রয় করে বিক্রি করতে পারেননি তারাও কিন্তু ময়মনসিংহের চামড়া গোদাম, অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহের চামড়া গোদাম এলাকায় রয়েছি। এই চামড়া গোদাম এলাকায় কিন্তু অনেক ব্যবসায়ী চামড়া ক্রয় করে কিন্তু তারা প্রক্রিয়াজাত করে কিন্তু এখানে স্তূপ করে রেখেছেন। অর্থাৎ এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আগামী শনিবারে ময়মনসিংহের সৌম্যগঞ্জে কিন্তু চামড়ার হাট আছে, অর্থাৎ এই হাটে কিন্তু বৃহত্তর ময়মনসিংহের 6 জেলা থেকে চামড়া ব্যবসায়ীরা চামড়া নিয়ে আসেন। অর্থাৎ ট্যানারি মালিকরা শুক্রবার রাতেই কিন্তু তারা এই চামড়া হাটে শনিবারে চামড়া ক্রয় করার জন্য তারা কিন্তু শুক্রবার রাতেই চলে আসেন। প্রতি বছরের নেই এবছরও কিন্তু তারা শুক্রবার রাতে আসবেন ট্যানারি মালিকরা, এবং শনিবারে বিরাট বড় একটি বাজার, সেই বাজারে কিন্তু ট্যানারি মালিকরা চামড়া কিনবেন। সেই বিষয়টি কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন যে সেই বাজারের অপেক্ষায় তারা কিন্তু রয়েছেন। অর্থাৎ 2 বছর চামড়ার যে অবস্থা, অর্থাৎ সেই অবস্থা দেখে কিন্তু আগে থেকেই ব্যবসায়ীরা কিছুটা আতঙ্কের মধ্যে আছেন, অর্থাৎ তারা কিন্তু কিছুটা বিপাকের মধ্যে রয়েছেন। অর্থাৎ তাদের যে চামড়া যে মূল্যে তারা চামড়া ক্রয় করেছেন, যে মূল্যে তারা চামড়া ক্রয় করেছেন সে মূল্য পাওয়া নিয়ে কিন্তু তাদের যে অনিশ্চয়তা সেটি কিন্তু দেখা দিয়েছে। অর্থাৎ এখানকার ব্যবসায়ীরা বলছিলেন যে তারা একটা চামড়া প্রস্তুত করতে তাদের কিন্তু 800 থেকে 1000 টাকা পর্যন্ত খরচ হয়েছে। অর্থাৎ তারা 1200 থেকে 1500 টাকা পর্যন্ত যদি চামড়া বেচতে না পারে তাহলে তাদের যে কাঙ্ক্ষিত মূল্য অর্থাৎ সেই মূল্য কিন্তু তাদের উঠে আসবে না। অর্থাৎ তারা বরাবরের ন্যায় এবছরও কিন্তু তারা অনেকটাই লোকসানের মধ্যে পড়বেন। অর্থাৎ যদিও ব্যবসায়ীরা বলছেন এবছর লবণের দামও কিন্তু অনেকটা বেশি ছিল, অর্থাৎ তাদের প্রতি বস্তা লবণ কিনতে হয়েছে প্রায় 1200 টাকায় কিন্তু প্রতি বস্তা লবণ তাদের কিনতে হয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে এবছর শ্রমিকের সংকটও কিন্তু ছিল, অতিরিক্ত দামে শ্রমিক কিন্তু এই চামড়া প্রক্রিয়াজাত করতে শ্রমিকেও কিন্তু অতিরিক্ত মূল্য দিতে হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ব্যবসায়ীরা কিন্তু একটি আতঙ্কের মধ্যে আসলে তারা এখন সময় পার করছেন। অর্থাৎ ঈদের পর দিন থেকে আমরা দেখেছি ময়মনসিংহে মুষলধারে বৃষ্টি হয়েছে, অর্থাৎ সেই চামড়াগুলোতে কিন্তু অতিরিক্ত লবণ লেগেছে, সেই বিষয়টি ব্যবসায়ীরা বলছিলেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে একেবারেই সারিবদ্ধভাবে চামড়ার স্তূপ করে কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ এছাড়াও ময়মনসিংহের যে সৌম্যগঞ্জ চামড়ার বাজার আছে সেই বাজারেও কিন্তু ব্যবসায়ীরা সেইখানে চামড়া নিয়ে কিন্তু তারা অনেকটাই স্তূপ করে রেখেছেন। অর্থাৎ লাখ লাখ চামড়া কিন্তু শনিবার এই হাটে সৌম্যগঞ্জ হাটে উঠবে। অর্থাৎ ব্যবসায়ীরা সেই শনিবারের অপেক্ষায় কিন্তু রয়েছে। অর্থাৎ ওই হাটে ট্যানারি মালিকরা আসলে তারা কিন্তু প্রত্যাশিত মূল্য অনুযায়ী চামড়া বিক্রি করতে পারবেন সেই ট্যানারি মালিকদের কাছে, সেই বিষয়টি কিন্তু তারা প্রত্যাশা রাখছেন। অর্থাৎ যদিও অনেক ব্যবসায়ী বলছেন যে অন্যান্য বছরের এবছরও কিন্তু ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে আসতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ সেই সিন্ডিকেট যেন না হয় সেই লক্ষ্যে কিন্তু সরকারকে সুদৃষ্টি দেওয়ার আহ্বান কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। জেলা প্রশাসন জানিয়েছেন যে চামড়ার যথাযথ মূল্য যেন ব্যবসায়ীরা পায় সেই লক্ষ্যে কিন্তু তাদের যে মনিটরিং ব্যবস্থা তারা কিন্তু মনিটরিং ব্যবস্থা অব্যাহত রেখেছেন, এবং যারা মূলত কুরবানি করেন এবং অনেকেই কিন্তু কুরবানির পশুর চামড়া কিন্তু মসজিদ মাদ্রাসায় কিন্তু তারা
দিয়ে দেন এবং সেই মসজিদ মাদ্রাসা থেকে চামড়া কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা কিনেন এবং মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে আড়তদাররা কিন্তু চামড়া ক্রয় করে থাকেন। এবছর কিন্তু মসজিদ মাদ্রাসার যারা চামড়া পেয়েছিলেন তারাও যে প্রত্যাশা অনুযায়ী দাম সেটি কিন্তু তারা পাননি, অর্থাৎ তারাও কিন্তু অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন যে সরকার যে মূল্য নির্ধারণ করেছিল চামড়ার সেই মূল্যে কিন্তু তারা চামড়া বিক্রি করতে পারেননি এবং মৌসুমি ব্যবসায়ীরা বলছেন যে তারা চামড়া কিনে তারা আড়তদারদের কাছে চামড়া বিক্রি করে দিয়েছেন, অর্থাৎ তারাও কিন্তু খুব একটা লাভবান হননি, অর্থাৎ তাদের আসল নিয়ে গড়ে ফিরতে হয়েছে সেই বিষয়টি মৌসুমি ব্যবসায়ীরা বলছিলেন। এবং আড়তদার যারা আছেন মোটামুটি যারা একটু বড় ব্যবসা করে থাকেন আর আড়তদারদের সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের চামড়া অর্থাৎ লবণযুক্ত করে রাসায়নিক দ্রব্য মিশিয়ে তাদের চামড়া প্রস্তুত করে রাখতে কিন্তু প্রতি চামড়ায় তাদের খরচ হয়েছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত এবং তারা যদি এই চামড়া 1200 থেকে 1500 টাকা না বিক্রি করতে পারেন তাহলে তাদের কিন্তু আসল নিয়ে ঘরে ফেরাই কিন্তু তাদের মুশকিল হয়ে পড়বে। অর্থাৎ ট্যানারি মালিকরা প্রতি বছর যে সিন্ডিকেট করে থাকেন সেই সিন্ডিকেট যেন এবছর না হয় সেই দৃষ্টি কিন্তু তারা সরকারের প্রতি করেছেন। অর্থাৎ আগামী শনিবারের অপেক্ষায় ময়মনসিংহের আড়তদাররা রয়েছেন। এই শনিবারের সম্মগঞ্জ হাটে তাদের যে চামড়াগুলো সেই চামড়াগুলো নিয়ে হাটে তুলবেন, অর্থাৎ ট্যানারি মালিকরা যেন ন্যায্য মূল্য দিয়ে তাদের চামড়াগুলো ক্রয় করেন সেই দাবি কিন্তু তারা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চামড়া বেচা কিনা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চামড়া বেচা কেনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস। ঈদে বিনোদন কেন্দ্রের খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন খাগড়াছড়ি থেকে অপু দত্ত, খুলনা থেকে নুর ইসলাম রকি ও বরিশাল থেকে সহকর্মী শফিক মুন্সি। আর প্রথমেই যাচ্ছে অপুর কাছে। অপু আছেন খাগড়াছড়িতে। অপু, খাগড়াছড়ি বিনোদন কেন্দ্রে পর্যটকদের ভিড় কেমন দেখছেন আর পর্যটকরা কি বলছেন? ঈদের বন্ধে আসলে খাগড়াছড়িতে পর্যটকের উপস্থিতি কিন্তু বেড়েছে, যদিও বা সেটিকে আশানুরূপ বলছেন না এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। খাগড়াছড়ির যে পর্যটন কেন্দ্রগুলো আছে যদিও বা সেগুলো এখন পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে রয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, রিসাং ঝর্ণা, আলুটিলা, মায়াবিনী লেক সহ যে স্পটগুলো আছে সব স্পটে কিন্তু দর্শনার্থী এবং পর্যটকদের উপস্থিতি বেড়েছে এবং তারা এই প্রাণ প্রকৃতি ঘুরে ঘুরে তারা কিন্তু দেখছেন। একই সাথে আপনারা জানেন যে এখন ভরা বর্ষা, এখানকার যে ঝর্ণাগুলো রয়েছে সেই ঝর্ণাগুলো আসলে যৌবন ফিরে পেয়েছে। সেই ঝর্ণাগুলোতেও আসলে পর্যটক দর্শনার্থীদের উপস্থিতি কিন্তু আসলে চোখে পড়ার মতো। এখানকার রিসাং ঝর্ণা, হাজারছড়া ঝর্ণা, চৌধুরীছড়া ঝর্ণা, 10 নম্বর ঝর্ণা, সব ঝর্ণায় আসলে পর্যটকদের ব্যাপক উপস্থিতি। আর একটি বিষয় হচ্ছে এখানকার পর্যটক যারা আসেন তারা কিন্তু এখান থেকে সাজেক যান। আপনারা জানেন যে গতকাল সাজেকের দুটি সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, সেখানে একজন নিহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু সকালে যে পর্যটকরা নিরাপত্তা বাহিনীর বলে নিয়ে প্রবেশ করার কথা তারা আসতে পারলেও বিকালের যে পর্যটকরা সাজেক থেকে কিন্তু ফিরতে পারেনি। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত আজকে সকাল 10টা নাগাদ তারা নিরাপত্তা বাহিনীর স্কোয়াড নিয়ে কিন্তু খাগড়াছড়ি কিন্তু তারা ফিরছেন। তো এছাড়া আসলে এই প্রভাবটা কিছুটা পর্যটনে পড়েছে। স্থানীয়রা যেটা বলছেন যে এমনিতেই নানান ভাতৃঘাতী সংঘাত, বান্দরবনের ঘটনা, পাহাড় ধস মিলে পর্যটকের সংখ্যা যা কমছে তুলনামূলক কিন্তু সেই প্রভাবটা পর্যটনে কিন্তু তারা লক্ষ্য করছেন। তারা এই জায়গাগুলোতে প্রশাসনকে আরো তড়িৎ ভূমিকা নেওয়ার কথা বলছেন। আমি একটু আগে আলুটিলার যে ওখানকার দায়িত্বে যারা আছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে গতকাল আলুটিলা আসলে প্রায় 1500-এর মতো পর্যটক হয়েছে এবং আমি এখন যেখানে আছি এটি পার্বত্য জেলা পরিষদ পার্ক। এখানে গতকাল অব্দি এখানে প্রায় 700 পর্যটকের উপস্থিতি হয়েছে, যা কিন্তু আশানুরূপ না। একই সাথে পর্যটকরা কিন্তু আসলে সকালে এসে কিন্তু তারা সাজেকের উদ্দেশ্যে রওনা করেন, পরবর্তীতে সেখান থেকে আবার খাগড়াছড়ির স্পট গুলো কিন্তু ঘুরে দেখেন। তো হোটেল ব্যবসায়ীরা বলছেন যে আসলে খাগড়াছড়িতে পর্যটন কেন্দ্রের সংখ্যা আরো বাড়ানো উচিত, যাতে করে পর্যটকরা খাগড়াছড়িতে থেকে এখানকার যে প্রাণ প্রকৃতির সৌন্দর্য সেগুলো যেন উপভোগ করতে পারেন। তো এই ছিল আসলে খাগড়াছড়ির পর্যটনের সর্বশেষ। আমরা এখন যাচ্ছি খুলনার সহকর্মী নুরুল ইসলাম রকির কাছে। রকি।
ধন্যবাদ অপু। খুলনার যে বিনোদন কেন্দ্রগুলো আছে ঈদের দিন থেকে বিকেল থেকে কিন্তু আসলে এই কেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে। ঈদের পরের দিনও প্রচন্ড ভিড় ছিল। আজ সকালে কিন্তু খুলনায় আসলে মেঘলা পরিবেশ এবং গুটি গুটি বর্ষার কারণে বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু আসলে পানি উঠে গিয়েছে, যার কারণে আমরা সকাল থেকে খুলনার যে কয়টি পার্কে গিয়েছে, উল্লাস পার্ক, খালিশপুর শিশু পার্ক এবং এখন দাঁড়িয়ে আছি খুলনা জাতিসংঘ যে পার্কটিতে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পার্কের ভিতরে আসলে পানি উঠে গিয়েছে। হ্যাঁ, যার কারণে কিন্তু আসলে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক কম। তবে এখানকার যারা ব্যবসায়ী আছে, যারা পার্কের কর্তৃপক্ষ, তারা আমাদেরকে জানিয়েছে যে দুপুর বা বিকালের পর, বিশেষ করে সন্ধ্যার পরেই কিন্তু মূলত ভিড়টা বাড়ে। এর কারণ হিসেবে তারা যেটা জানিয়েছে যে খুলনায় কিন্তু ব্যবসা গরম চলছে ঈদের 3-4 দিন আগে থেকে, এবং যেটার আবহাওয়া অফিস থেকে আমাদের বলেছে 36 ডিগ্রির উপর কিন্তু খুলনা তাপমাত্রা ছিল, যার কারণে দর্শনার্থীরা কিন্তু প্রচন্ড গরমে সকালে বা দুপুরে আসলে এই পার্কগুলোতে তেমন দেখা যায় নাই। তবে সন্ধ্যার পরে কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় খুলনার পার্কগুলোতে। বিশেষ করে খুলনার যে 4 নম্বর ঘাটে আছে, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, খুলনা জাতিসংঘ পার্ক, উল্লাস পার্ক, খুলনার ক্যান্টনমেন্ট, চিড়িয়াখানা, প্লাস সাথে যে পার্ক এবং রূপসার যে ব্রিজ, এই যে বিনোদন কেন্দ্রগুলো আছে, এই বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু সন্ধ্যার পরেই মূলত আসলে ছোট শিশু থেকে কিশোর সব ধরনের মানুষের একটু আসলে ভিড় দেখা যায়। তো এই ছিল খুলনার বিনোদন কেন্দ্রের সর্বশেষ অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বরিশালের সহকর্মী শফিক মুশি, তার কাছে সেখানকার বিনোদন কেন্দ্রের যে অবস্থা সেগুলো সম্পর্কে জানতে চাইবো। রকি, খুলনার মতো কিন্তু বরিশালের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু এই ঈদের আজকে যে তৃতীয় দিন, সেই তৃতীয় দিনে কিন্তু বেশ ভিড় চোখে পড়ার মতোই আসলে আমাদের কাছে ধরা পড়েছে। এবং আমরা আসলে বিনোদন কেন্দ্রগুলোর যে কর্তৃপক্ষ আছে তাদের সাথেও কথা বলেছি, তারা যেটা বলেছে যে সময় গড়ানোর সাথে সাথে কিন্তু তাদের এই দর্শনার্থীদের আগমন সেটাও কিন্তু আসলে বাড়তে থাকবে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বরিশালের প্ল্যানেট পার্ক জায়গাটিতে, এবং আমাদের দর্শকদের কিন্তু দেখাতে পারছি যে এখানে যে দর্শনার্থীদের উপস্থিতি সেটা কিন্তু বাড়ছে, এবং বিশেষ করে এই জায়গাটিতে শিশুরা বেশ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেই আসলে তারা বিভিন্ন রাইড গুলোতে আসলে ওঠার চেষ্টা করছে, তাদের বাবা মার সাথে এসেছে। তবে আমরা আসলে যেটা জানতে পেরেছি এই দর্শনার্থীদের সাথে কথা বলে, তারা যেটা বলেছে যে এই স্পট গুলোর যে কর্তৃপক্ষ আছে তারা হঠাৎ করেই আসলে বিভিন্ন রাইডের যে ভাড়া যেটা আছে সেটা কিন্তু বৃদ্ধি করে দিয়েছে। আমরা সে ব্যাপারেও আসলে কর্তৃপক্ষদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলেছে যে সর্বশেষ যে বাজেট, সেই বাজেটে কিন্তু আসলে বিভিন্ন বিনোদন কেন্দ্রের যে রাইড গুলো আছে সেগুলোর চলার জন্য কিন্তু আসলে বেশ বাড়তি খরচ করার মতো একটা জায়গা সৃষ্টি করেছে, এবং যার প্রেক্ষিতে আসলে তারা বাধ্য হয়ে এই রাইড গুলোর যে ভাড়া সেটা আসলে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা আসলে একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। মামুনি, তুমি কি কি আসলে চড়েছো একটু বলো। কিছু তো চড়িনি। কি কি দেখলা এখন এখানে? অনেক কিছু দেখছি। ভালো লেগেছে? জি জি। আসলে আমরা একজন দর্শনার্থী যে শিশু তার সাথে কথা বলছিলাম, সে এখানে এসেছে। এখন যেহেতু একটু সকাল, এই সকাল বেলায় কিন্তু আসলে এই রাইড গুলো চলছে না। দিন যতই গড়াবে ততই আসলে দর্শনার্থীদের সংখ্যা আসলে বাড়বে। আমরা আরেকজন দর্শনার্থীর সাথে একটু কথা বলবো যে এই ঈদের ছুটিতে পরিবারের কাদেরকে নিয়ে আসলে এখানে এলেন এবং কি দেখছেন আসলে এসে? দেখছি বিনোদন দেখতে লাগছে, বাচ্চা কাচ্চা লই আইলাম, এই সব কিছু লই আইলাম, আনন্দ করতে আবহাওয়া খারাপ লেগে তো ফ্যামিলি আরো আসলে আনতে পারিনি, বাচ্চারা কত লই এই। আমরা আসলে যেমনটি দেখছিলাম যে দর্শনার্থীরা যেটা জানাচ্ছিলেন যে বরিশালের আবহাওয়া কিন্তু আজ সকাল থেকে একটু বেরূপ, বিশেষ করে সকাল থেকে মেঘাচ্ছন্ন কিছু কিছু জায়গায় কিন্তু কিছুটা বৃষ্টি হয়েছে। তো যে কারণে আজ ঈদের তৃতীয় দিনে যেভাবেই আসলে লোক সমাগম হওয়ার কথা ছিল বিনোদন কেন্দ্রগুলো, সেই পরিমাণ লোক সমাগম কিন্তু এখন পর্যন্ত অতটা হয়নি। আমরা আসলে আরো যেটা জেনেছি যে বরিশাল নগরের যে বিনোদন কেন্দ্রগুলো আছে, বিশেষ করে প্ল্যানেট পার্ক, বেলস পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, মুক্তিযোদ্ধা পার্ক, 30 গোডাউন সহ অন্যান্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর যে সদস্য তাদের কিন্তু মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। একই সাথে এই জায়গাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আলাদা উদ্যোগ নেওয়া হয়েছে। তারা কিন্তু প্রতিনিয়তই আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়ের খবর। আমরা এখন চলে যাবো স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী লিনিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, খাগড়াছড়ি, খুলনা, বরিশাল থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন ঈদ বিনোদন কেন্দ্র ঘিরে পর্যটকদের যে ভিড় সে বিষয়ে বিস্তারিত। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।